সারি সারি সোনালি ধানের ক্ষেত, মাঝখানে সরু মাটির রাস্তা। ক্ষেত জুড়ে অনেক কৃষকেরা মিলে ধান কাটছে। কেউ ধান মাথায় করে নিয়ে যাচ্ছে, কেউ মাঠেই হাসি মুখে ধান বাজছে। আকাশ পরিষ্কার, বাতাসে পাকা ধানের গন্ধ। এসব দেখে মনে হচ্ছে সকালটা যেন এক নতুন আশার সকাল, যেখানে প্রতিটি শীষে জমে আছে পরিশ্রমের ফল। ধান কাটছে কৃষকেরা, দেখলেই মনে হয় হ্যাঁ, নবান্নের সময় এসে গেছে। নতুন ধানের গ্রামে মাটি যেন জেগে উঠেছে, আর গ্রামের আকাশে ছড়িয়ে পড়েছে উৎসবের আগমনী সুর। বিকেলের রোদ তখন একটু নরম হয়ে এসেছে। গ্রামের বড় বাজারটা জমজমাট, এক কোণে মাছের বাজার, অন্য পাশে সবজির গন্ধে মাতোয়ারা বাতাস। আর ঠিক এই ভিড়ের মধ্যেই বাজারের এক কোণে দাঁড়িয়ে আছে বিশু কাকার লুচি সবজির হোটেল। ছোট্ট ছাপড়া, কিন্তু খদ্দেরের ভিড়ে সরগরম। গরম কড়াইয়ে লুচি ভাজছেন বিশু কাকা, চোখে মুখে চেনা হাসি। সামনে বসে বিকাশ, গণেশ আর রাঘব। কিরে রাঘব, শুধু লুচি খাবি? গত বছরে দেওয়া কথা মনে আছে তো? ও বোধহয় ভুলে গেছে। আরে তোরা হাসিস কেন? ঠিক করে বল কোন কটা, আমার তো মনে পড়ছে না। ভুলে গেছিস তো? জানতাম ভুলে যাবি। আরে তোর ওই যে বিমলা মাসি আছে না, গতবার নবান্নে দাওয়াত করলো তোকে, আমাদেরও। তা তুই তো তখন গেলি না, তোর ভীষণ জ্বর এসে গেছিল। পরে কথা দিয়েছিলি এবার যাবি। হ্যাঁ তাই তো, আমিও তো ছিলাম সাথে। এখন নিয়ে যাওয়ার সময় এসেছে বলে ভুলে গেছিস? আরে না না, আসলেই আমি একদম ভুলে গিয়েছিলাম। আরে বুঝিস না, সেই ছোট্ট থাকতে গিয়েছি, আর সেই মাসির বাড়ি আর তো যাওয়াই হলো না। ওই বছরটা আমার যে জ্বর হয়েছিল, না একটু সত্যি টটি নিয়ে যেতাম। জানিস না, আমার ওই মাসির হাটের পিঠায় কি মজা, কিন্তু মাসির বাড়ি যেতে পুরো একদিন লেগে যায়। দু কি হয়েছে, এত সুস্বাদু পিঠা খেতেই হবে। আচ্ছা, তবে কালই রওনা হবো। আমি যতদূর জানি এখান থেকে গরুর গাড়ি করে 2 গ্রাম পার হতে হবে, আর তারপর পৌঁছে যাব মাসির বাড়ি। আচ্ছা ঠিক আছে। সন্ধ্যার আলো তখন ধীরে ধীরে মিশে যাচ্ছে রাতের আধারে। রাঘব, গণেশ আর বিকাশ, 3 বন্ধু কাঁধে ব্যাগ নিয়ে হাঁটছে গ্রামের সরু রাস্তা ধরে। পাশে ধান ক্ষেতগুলো যেন নীরবে বিদায় জানাচ্ছে দিনের আলোকে। মাথার উপর লালচে আকাশ, আর বাতাসে একটা অদ্ভুত শীতলতা। তারা হাঁটছে হাসি ঠাট্টা, কথা আর পিঠে পুলিশ স্বপ্ন নিয়ে। গন্তব্য বটতলা, কিন্তু চারপাশটা আজ যেন একটু বেশি চুপচাপ। হাঁটতে হাঁটতে তারা চলে আসলো বটতলায়। কি ব্যাপার, আজ এখানে গরুর গাড়ি নেই? বুঝলাম না তো বিষয়টা। আরে ভুলে গেলি, আজ বাসের গ্রামে মেলা হচ্ছে, হয়তো সেখানেই সব গাড়ি চলে গেছে। তুই 3 দিন ভুলক্কার হয়ে যাচ্ছিস রে। হয়েছে হয়েছে, আর হাসতে হবে না। সন্ধ্যার আলো তখন গাঢ় হচ্ছে। 3 বন্ধু দাঁড়িয়ে আছে বটতলার মোড়ে। চারপাশে শুনশান নীরবতা, কোথাও কোনো গরু গাড়ির চিহ্ন নেই। হালকা বাতাস বয়ে যাচ্ছে ধান ক্ষেতের উপর দিয়ে। হঠাৎ এক শব্দ কানে ভেসে আসে, চাকা ঘর্ষণের টান টান আওয়াজ। তারা তাকায় রাস্তার দিকে। ধীরে ধীরে ধুলোমাখা বাতাসের ভিতর দিয়ে সামনে এগিয়ে আসে একটা গরুর গাড়ি। চাকা কাঁপছে, গরুর গলায় পুরনো ঘণ্টা টুংটাং করে বেজেই চলেছে। গাড়ি চালককে দেখে থমকে যায় ওরা। যে গোবিন্দ কাকা, দেখ আমাদের দিকে আসছে। বললাম না একটু দেরি কর, গাড়ি পেয়ে যাবি। কিরে, তোরা ব্যাগ নিয়ে এই সময় কোথাও যাচ্ছিস নাকি? হ্যাঁ গো কাকা, মাসির বাড়ি যাবো, পিঠাপুলির দাওয়াত খেতে। তা তোমার গাড়িতেই যাবো। হ্যাঁ, আমাদের কালদিঘি পর্যন্ত রেখে দিয়ে আসো। হ্যাঁ, কালদিঘি নাম শুনতেই গাড়িওয়ালা গোবিন্দ যেন এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। আরে কি গো কাকা, চুপ হয়ে গেলে কেন? আর এমন ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আসো কেন?
আর বাবুর সামনে যাচ্ছে কাদায় ভরে গেছে, এদিক দিয়ে যেতে সুবিধা হবে, কিন্তু কাদাতে যে 4টা চাকা আমার রাত্রে যাবে। তবে আরেকটা রাস্তা আছে, কিন্তু ওই রাস্তা দিয়ে যেতে একটু দেরি হবে। আমি আগে কখনো যাইনি, কিন্তু ওই রাস্তা দিয়ে কালদিঘি গ্রামে যাওয়া যায়। আরে কাকা, দেরি করছো কেন? চলো যাই। অন্ধকারে চারপাশটা ঢেকে গেছে, চাঁদের আলো যেন আরো ক্ষীণ হচ্ছে। গাড়ির উপর বসে আছে তারা 3 জন। গাড়ি চালাচ্ছে গোবিন্দ কাকা। রাত তখন ঠিক 12টা। চারপাশে নিস্তব্ধতা, শুধু গরুর গাড়ির চাকা আর ঘন্টির একঘেয়ে শব্দ। 3 বন্ধু গাড়িতে বসে। রাস্তার ধারে আধভাঙ্গা একটা কাঠের সাইনবোর্ড চোখে পড়ে তাদের। সাইনবোর্ডে লেখা মইডাঙ্গা গ্রাম। এই দেখ, এই সামনে একটি গ্রাম মনে হচ্ছে, ওই যে সাইনবোর্ডে লেখা আছে দেখ। হ্যাঁ রে, রাতও অনেক গভীর হলেও আমার মনে হয় এই গ্রামেই কোনো থাকার জায়গা ব্যবস্থা পেলে ভালো হয়। কি বলো গোবিন্দ কাকা? আমার তাই মনে হয়, এই রাতে সামনে কোনো ঠিক হবে না, বরং এই গ্রামেই যাই। রাত আরো গভীর হয়েছে। গরুর গাড়িটি এবার ঢুকে পড়েছে একটা অচেনা গ্রামের ভেতর। দুধারে সারি সারি হালকা কুয়াশায় ঢাকা পুরনো বাড়ি, কিন্তু কোথাও কোনো শব্দ নেই। গ্রামটা যেন ঘুমিয়ে পড়েছে। গ্রামের একেবারে শেষে একটা ক্ষীণ আলো চোখে পড়ে। একটা পুরনো মুদির দোকান, একটা মাত্র জায়গা যেখানে আলো জ্বলছে। গরু গাড়ি থেমে গেল। রাঘব, গণেশ আর বিকাশ এক এক করে গাড়ি থেকে নেমে পড়ল। 3 জন ধীরে ধীরে এগিয়ে যেতে লাগলো সেই আলোকিত দোকানের দিকে। ভিতরে একটা মানুষ দেখা যাচ্ছে। হ্যাঁ, দোকানদার। হে বাবু, তোমরা কি চাও? এত রাতে কোথায় যাবে তোমরা? আগে আমরা কালদিঘি যাব, কিন্তু অনেক রাত হয়েছে, এজন্য আমরা একটা রাত এই গ্রামে থেকে যেতে চাই। কাল সকাল সকাল আবার রওনা দেবো। আপনার জানা মতে কোনো থাকার ব্যবস্থা আছে? হ্যাঁ আছে, আসুন আমি নিয়ে যাচ্ছি। রাতের নিস্তব্ধতা ছুঁয়ে চলেছে 5 জন মানুষ। গ্রামের কাঁচা রাস্তায় কুয়াশা ঝুলে আছে বাতাসে। পা ফেলার শব্দগুলো স্পষ্ট শোনা যায়। চারপাশটা অস্বাভাবিকভাবে নিস্তব্ধ। হঠাৎ দূরে কোথাও শিয়ালের কান্না শোনা যায়। তারপর আবার স্তব্ধতা। হাঁটতে হাঁটতে তারা একটি ঝাড়ের রাস্তায় চলে আসে। কি ব্যাপার কাকা, আপনি আমাদের কোথায় নিয়ে চলেছেন? এই তো আর একটু, এই সামনে একটা ধাবা আছে, সেখানে আপনারা রাতটা থাকতে পারবেন। তারা বাঁশঝাড় পার হওয়ার মুহূর্তেই এক অদ্ভুত গন্ধ ভেসে আসলো। মাটির গায়ে জমে থাকা ছায়া যেন আরো কালো হয়ে উঠল। আপনি আমাদের কোথায় নিয়ে এসেছেন কাকা? এই যে শ্মশান। গণেশের কথাটা শেষ হওয়ার আগেই গোবিন্দ কাকার চোখ আটকে গেল। সামনের গাছের গোড়ায় পড়ে আছে একটা লাশ। এটা তো সেই মুদি দোকানদারি যে কিনা কয়েক পা দূরে দাঁড়িয়ে আছে। চারদিকে হিমশীতল নিঃশ্বাস নামল। 4 জন মানুষ দাঁড়িয়ে রইল অবাক হয়ে। আতঙ্কিত ভয় তাদের গলার শব্দ কেড়ে নিয়েছে। সবাই পিছনে তাকাতেই দেখে ঠিক পেছনে দাঁড়িয়ে আছে সেই মুদি দোকানদার। তবে এবার সে কোনো মানুষ নয়। পেটের মাঝখানে গাঁথা একটা ছুরি, যেখান থেকে রক্ত কলকলিয়ে পড়ছে, আর তার চোখে আগুন জ্বলছে। এক দৃষ্টিতে সবার দিকে তাকিয়ে আছে। তোমরা কি আমাকে দেখে ভয় পাচ্ছে? তুমি কি মরে গিয়েছ? হ্যাঁ, আমি মরে গিয়েছি, তবে তোদের আমি মারবো না। তোমরা আমার দোকানে আসার আগে আমি কাল দিনে যত রোজগার হয়েছে সব টাকা নিয়ে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলাম। রাত ঘন হয়ে এসেছে। চারদিক নিস্তব্ধ। মুদি দোকানদার দোকানের শাটার নামিয়ে দিল। তারপর হাঁটা শুরু করলো। চারপাশে শুনশান নীরবতা। আকাশে আধো চাঁদ, পাতায় পাতায় আলো ছায়ার খেলা। মুদি দোকানদার হাঁটতে হাঁটতে এসে পড়ে এক পুরনো পুকুর পাড়ে।
চাঁদের আলো পানির উপর পড়ে আছে নীরব নিস্তব্ধতায়। সামনের রাস্তা ধীরে ধীরে হারিয়ে গেছে আধারে, আর পেছনটা যেন আরো কালো হয়ে ভারী হয়ে আছে। অন্ধকার চিরে সামনে এসে দাঁড়ায় দুজন মানুষ। দোকানদার থেমে যায়। মুদি দোকানে কিছু বলার আগেই ছ্যাক করে তার পেটে ছুরি মেরে দেয়। ছুরির এক কোপে লুটিয়ে পড়ে সে, তার নিঃশ্বাস থেমে যায়। আর এভাবে তারা আমাকে মেরে ফেলে। তারা আমার লাশ এই শ্মশানে গাছের নিচে ফেলে দেয়। তাদের মুখ ছিল বাঁধা, আমি তাদেরকে চিনতে পারিনি। তবে আমার এখনো দাহ কার্য হয়নি, এজন্য আমার আত্মা ছটফট করে ঘুরে বেড়াচ্ছে। আমি চাই তোমরা আমার দাহ কার্য সম্পূর্ণ করো। তোমার কথা শুনে খুব কষ্ট লাগছে গো। তোমাকে যে মেরেছে তাকে আমরা খুঁজে বের করবো, আর তোমার দাহ কাজও সম্পন্ন করব। সামনে একটি চিতায় আগুন জ্বলে ওঠে। চারপাশে দাঁড়িয়ে তারা চারজন, সবার চোখে নীরব শ্রদ্ধা। ধন্যবাদ তোমাদের। আমার আত্মা এখন চির বিদায় নিবে, মুক্তির বিদায়। তার কণ্ঠে আর কোনো অভিযোগ নেই, আর কোনো আকুতি নেই, শুধু একটা শান্ত স্বর, একটা বিদায়ের সুর যেন বাজে বাতাসে। হঠাৎ করেই হালকা ধোঁয়ার মতো তার আত্মা মিলিয়ে যেতে থাকে আকাশে, অদৃশ্য হয়ে যায় ধীরে ধীরে। চারপাশে যেন এক অলৌকিক নিস্তব্ধতা নেমে আসে। একটি অশান্ত আত্মা মুক্তি পায়।